হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন অ্যান্ড পরের দিনের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। পরের দিন আমরা মোশন সম্পর্কে জেনেছিলাম অনেক কিছু। আজকে আমরা নিউটন বা নিউটনের যে লগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। কি জানবো? প্রথমেই নিউটন বলতে আমরা ওই আপেল পড়া যে নিউটন থাকে ওই উনাকেই আমরা বলছি আর কি। নিউটনের তিনটা ল থাকে, তোমরা যদি এখানে না দেখতে পারো আমি স্পষ্ট করে বলে দেবো। তিনটা ল থাকে নিউটনের, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লতে কি বলা আছে? ফার্স্ট লতে বলা আছে এ বডি উইল নট স্টার্ট মুভিং আনটিল অ্যান এক্সট্রিম ফোর্স অ্যাক্ট অন ইট। মানে একটা বডি, মানে অ্যাকচুয়ালি কী হয়, টিনেজাররা বেশি আজকালকার দিনে এরকম হয় যে তুমি কাউকে একটা কাজ বললে, আচ্ছা করব, আচ্ছা হবে, আচ্ছা দেখা যাবে, এরকম একটা টেন্ডেন্সি বা এরকম একটা প্রবণতা কিছু কিছু ছেলেমেয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল, যে কোনো জিনিসকে তুমি যদি না ধাক্কা দাও তাহলে সেটা তার জায়গার থেকে আগাবে না, আর যদি ঘুরতে থাকে তুমি যদি ফোর্স না প্রয়োগ করে আটকাও তাহলে সেটা থামবে না। 11-12-এ ছেলেপেলেরা কী হয়, অনেকটা আকাশে উড়তে থাকে। তো তখন তাদেরকে যদি না থামানো যায় সেখানে, তাহলে সেটা উড়ে 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 রেজাল্টটা আলটিমেটলি বাজে হয়। তো এটা একটা জলজন্ত উদাহরণ আর কি, যে তাদেরকে যদি সেখানে থামাতে হয় তাহলে তাদেরকে একটা ফোর্স প্রয়োগ করতে হয় বাইরে থেকে তাদেরকে থামানোর জন্য। তারপরে ওরা থামে, তারপরে পড়ায় মন বসে, তারপরে রেজাল্ট বেরোয়, ভালো রেজাল্ট হয়, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যেরকম ফোর্স দরকার, তেমনি বেশিরভাগ কলেজের স্টুডেন্টদের, যারা কলেজে এখনও পড়ছো বা উঠবে ভাবছো, তা অরিজিনালি এরকম টাইপের স্টুডেন্টরা আমার ভিডিও দেখে না, তাও আমি বলছি আর কি, যদি তোমাদের কারো ভাই বোন থাকে। তো তাদের ক্ষেত্রে কী হয়, কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে কলেজের একটা গতিধারায় চলতে চলতে না স্টুডেন্টরা একটু মানে হেয়ালি হয়ে যায়, যেরকম আচ্ছা ঠিক আছে করবো, আজকে অ্যাসাইনমেন্ট আরও 5 দিন বা 7 দিন আছে, লাস্টের দিন গিয়ে দেখা যায় যে সারা রাত জেগে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হয়। তো লাস্টের দিন কী হচ্ছে, একটা আলাদা ফোর্স কাজ করছে স্টুডেন্টের ওপরে, যে আজকে যদি না করা যায় তাহলে পরে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হবে না, নাম্বারটা কম আসবে। তো শেষে গিয়ে ধাক্কা পায় সময়ের দ্বারা, বা কেউ যদি কোনো প্রফেসর বা কোনো টিচার যদি এরকম বলে যে এখনই করতে হবে বা কিছু যদি এরকম ফোর্স প্রয়োগ করে, তারপরে কিন্তু কাজটা হয়, তার আগে কিন্তু কাজটা থেমে থাকে। সেইভাবেই এ বডি উইল নট স্টার্ট মুভিং আনটিল অ্যান এক্সট্রিম ফোর্স অ্যাক্ট অন ইট। মানে একটা বডি কখনোই নাড়াচাড়া করবে না যতক্ষণ না তাকে ফোর্স প্রয়োগ করা হবে, বা একটা বডি কখনোই থামবে না যতক্ষণ না তাকে ফোর্স প্রয়োগ করে থামানো হবে, চলমান বডি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো আরও কনক্লুশন পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ইনার্সিয়া অফ রেস্ট, একটা ইনার্সিয়া অফ মোশন। ইনার্সিয়া অফ রেস্টের আমি আগে উদাহরণ দিইনি, তারপরে আমি এটা বলি। উদাহরণটা হচ্ছে যে যদি আমরা গাড়ির পিছন সিটে বসে থাকি বা বাসে বসে থাকি পিছন সিটে, তাহলে পরে আমরা দেখবো যে বাসটা যখন স্পিড ধরে বা বাসটা যখন কোনো কিছুকে ওভারটেক করে বা গাড়িটা যখন কোনো কিছুকে ওভারটেক করে, তখন সেটা যখন স্পিড নেয় তখন আমরা একটু পেছনের দিকে হয়ে যাই। আমরা যেই নাকি একটু পেছনের দিকে আগাচ্ছি, তখন আমাদের এই ইনার্সিয়া অফ রেস্টের যে ফর্মুলাটা আছে নিউটনের প্রথম গতিসূত্রের, সেটা কাজ করে। কি করে কাজ করে? ইনএবিলিটি অফ এ বডি টু চেঞ্জ বাই ইটসেলফ ইটস স্টেট অফ রেস্ট। মানে একটা বডি যখন রেস্টে থাকে তখন সেটা মুভ করার চেষ্টা করে না। যেরকম বাসের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে কি হয়, আমরা রেস্টে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি, তখন একটা ফোর্স প্রয়োগ করে যখন আমরা আগিয়ে যাচ্ছি তখন আমরা একটু পিছন দিকে হেলে পড়ছি। এই ফোর্সটা হচ্ছে ওই ফোর্সটাই যেটা নাকি আমাদের স্থির অবস্থাকে চেঞ্জ করার জন্য কাজে লাগছে। এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট। আর ইনার্সিয়া অফ মোশন কি? আচ্ছা, এটাও আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাসে ব্রেক, এখানে জায়গাটা হয় না এই জন্য আমি এক্সাম্পলটা দিইনি, তোমরা কাইন্ডলি একটু নোট করে নিও। বাসে ব্রেক করলে পরে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেরকম বাসে যদি আমি থাকি বা কোনো গাড়িতে যদি আমি থাকি তাহলে পরে আমি একটা মোশনে থাকছি, ঠিক আছে? এবার মোশনে যদি ব্রেক করা হয় তাহলে পরে আমরা কি হয়, সামনের থেকে আরও এগিয়ে যাই। যখন আমরা এগিয়ে যাই তখন এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। মানে আমরা যে যাচ্ছি বা আমরা চলমান অবস্থায় আমাদেরকে যদি আটকানোর চেষ্টা করা হয়, তখন আমাদের উপরে যেই বলটা এসে পড়ে বা আমরা যেটা অনুভব করি, সেটাই হচ্ছে গোটাটা এখানে বলতে চেয়েছে, ঠিক আছে? তো ইনএবিলিটি অফ মোশন, এটা তো বললামই। ইনএবিলিটি অফ এ বডি টু চেঞ্জ বাই ইটসেলফ অফ ইউনিফর্ম মোশন, বোঝা গেল? আচ্ছা, মানে ফার্স্ট লতে প্রথমে আমি যেরকম বললাম আর কি, যে স্থির অবস্থায় একটা জিনিস ততক্ষণ থাকবে যতক্ষণ না পিছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছে চলার জন্য, সেটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে? আর একটা জিনিস কন্টিনিউ মোশনে থাকবে, সে ততক্ষণ না থামবে যতক্ষণ না কেউ দাঁড়া করাচ্ছে ওকে, এটা হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে মোমেন্টাম, বা পি দিয়ে প্রকাশ করা হয় কিছু কিছু ক্ষেত্রে মোমেন্টামকে। মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস মানে ভর ইন্টু ভেলোসিটি, মানে কত স্পিডে ওটা যাচ্ছে।
সেটা কোনো জিনিসের মোমেন্টাম ডিপেন্ড করে হচ্ছে জিনিসটা কত ভারী আর কত স্পিডে যাচ্ছে। ধরো একটা উদাহরণ দিলে, একটা সাইকেল আরোহী যে একটা সাইকেল নিয়ে 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার মোমেন্টামটা কম, কিন্তু সেখানেই একটা বাস যদি 60 কিলোমিটার স্পিডে যায় সব লোক নিয়ে, তাহলে পরে তার মোমেন্টামটা বেশি। কেন তার মোমেন্টামটা বেশি? তার কারণ হচ্ছে বাসের ওয়েটটা অনেক বেশি আর স্পিডটাও বেশি, সেখানে মাসটাও অনেক বেশি, ভেলোসিটিটাও অনেক বেশি। সেই জন্য আলটিমেটলি প্রোডাক্ট যেটা মোমেন্টামটা বেরোচ্ছে বাসের অনেক বেশি সাইকেলের তুলনায়। আর আরেকটা জিনিস হচ্ছে ইম্পালস। ইম্পালস কি জিনিস? ইম্পালস হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, মানে মোমেন্টামের যেই চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা ইম্পালস বলছি সোজা কথায়। আচ্ছা, এখন হচ্ছে নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লটা ইংলিশে একটু বোঝাটা টাফ হয়ে যায়, আমার নিজের ক্ষেত্রেও আগে টাফ হতো, সেই জন্য আমি বাংলায় এটাকে যতটা সহজ করে লেখার চেষ্টা করেছি আর কি, যতটা সহজ করে লেখা যায়। কোনো বডিতে ফোর্স প্রয়োগ করলে পরে তা সেই বস্তুর মোমেন্টামের পরিবর্তনের হারের সমান। মানে কি? মানে হচ্ছে কোনো বস্তুতে যদি ফোর্স প্রয়োগ করা যায় তাহলে মোমেন্টামটা যেই হারে কমবে বা বাড়বে। কেন? কারণ দুটো কনসেপ্ট আছে ফোর্সের, পুল আর পুশ। মানে ঠেলা, ঠেলা মানে কি পুশ, আর পুল মানে হচ্ছে টানা। ঠিক আছে? তো কোনো জিনিসকে যদি আমি পুশ করি তাহলে তার মোমেন্টামের যে চেঞ্জ হচ্ছে তার রেটটা ফোর্সটার সাথে ইকুয়াল বা সম্পর্কিত। আর কোনো জিনিস যদি আসে, আমি যদি তাকে আটকাই, তার মোমেন্টামটা যে কতটা মানে বাধা পাচ্ছে তার রেটটাও সেই ফোর্সের সাথে সমানুপাতিক বা সম্পর্কিত। ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি এফ ইজুকাল টু ডেল্টা পি বাই টি। যেহেতু এখানে হার বলেছি, পরিবর্তনের হার, সেহেতু টি দিয়ে আমরা ভাগ করলাম। আর কি বলেছে? বডিতে ফোর্স করলে পরে বস্তুর মোমেন্টামের পরিবর্তনের সমান। পরিবর্তনটা হচ্ছে গিয়ে এই যে এই ডেল্টা পিটা যেটা আছে সেটা হচ্ছে পরিবর্তন, মানে ওভারঅল মোমেন্টামটা। ডেল্টা পি মানে হচ্ছে ওভারঅল যে মোমেন্টামটা আছে সেটা ডিভাইডেড বাই টাইম, কারণ এখানে পরিবর্তনের হার বলেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে ডেল্টা পি মানে কি? আমি ওভারঅল পরিবর্তনটা বা ওভারঅল মোমেন্টামটা বললাম, এই ওভারঅল মোমেন্টামটার মধ্যেই এম ভি মাইনাস এম ইউ এভাবে আমরা লিখতে পারি। কেন? কারণ ডেল্টা পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি। এম ভি কি জিনিস? অন্তিম বেগ, মানে অন্তিম ভিটা হচ্ছে এখানে অন্তিম বেগ, মাইনাস এম ইউ। এম ইউ এইটা মানে হচ্ছে ইনিশিয়াল বেগ। ঠিক আছে? তো প্রারম্ভিক বেগ বাংলায় বললে। তো মাস তো সবসময় একটা জিনিসের সেমই থাকবে, কিন্তু লাস্টের যেই বেগটা থাকে সেটা সবসময় প্রথমের বেগটার থেকে তো বেশি হবে না। তো সেটাই হচ্ছে পরিবর্তনের হার ডিভাইডেড বাই টি। বোঝা যাচ্ছে? যেরকম একটা যে আমি যদি বাইকে থাকি, বাইকটা যদি 10 কিলোমিটার থেকে মানে 10 কিলোমিটার আমি এভারেজ চলছি, কিন্তু আমার পিছনে যদি কুকুর ধাওয়া করে তখন আমি 50 কিলোমিটার বেগে চলবো। তো এই যে আমি 50 কিলোমিটার বেগে চললাম এটা হচ্ছে আমার অন্তিম বেগ, আর 10 কিলোমিটার বেগে যে আমি আগে চলছিলাম সেটা হচ্ছে আমার প্রারম্ভিক বেগ। তো এই প্রারম্ভিক অন্তিম বেগের থেকে প্রারম্ভিক বেগ যখন আমি বিয়োগ করব তখন আমরা এভারেজটা পেয়ে যাবো যে কতটা আমি ত্বরান্বিত করেছি নিজেকে, প্লাস আমার মাল্টিপ্লিকেশন আমার মাসটা তো সবসময় সেমই থাকবে। আমি 10 কিলোমিটার বেগে গেলেও আমার যা ভর থাকবে, আমি 100 কিলোমিটার বেগে গেলেও আমার ভর একই থাকবে। তো সেই ক্ষেত্রে মাস ইন্টু অন্তিম বেগ মাইনাস মাস ইন্টু প্রারম্ভিক বেগ বাই টি, এইটা হচ্ছে পরিবর্তনটা। এই যে মোমেন্টামের যে পরিবর্তন বলেছে না, মোমেন্টাম মানে কি? এম ভি, তাই তো? মাস ইন্টু ভেলোসিটি। তো এই মোমেন্টামের যে পরিবর্তনটা এটা কি করে বুঝবো আমরা? লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা, লাস্টে যে কন্ডিশনটা ছিল সেটা আর ফার্স্টে যে কন্ডিশনটা ছিল সেটা ডিভাইডেড বাই টাইম, কারণ এখানে হার বলেছে। তো এখান থেকে আমরা যদি এমটা কমন নেই তাহলে আমরা এখানে ভি মাইনাস ইউ পেয়ে যাব। ভি মাইনাস ইউ মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ। তো অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ ডিভাইডেড বাই টি কি জিনিস? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। কেন অ্যাক্সিলারেশন? কারণ ত্বরণ বা মন্দন আমরা তখনই বলতে পারবো যখন শেষের স্টেট অফ বেগ বা শেষের বেগটার থেকে প্রথমের বেগটা মাইনাস হবে। ঠিক আছে? এখন ধরো আমি যদি ধরি যে আমার প্রথমে 30 কিলোমিটার ছিল, কিন্তু লাস্টে আমি যখন শেষের দিকে আর কি আমার বেগটা হলো 10 কিলোমিটার, তাহলে পরে আমার কি হলো? স্পিডটা কমলো না? তাহলে 10 মাইনাস 30 ডিভাইডেড বাই, ধরো 1 ঘন্টায় আমার স্পিডটা, 1 ঘন্টা আগে আমার স্পিডটা ছিল 30 কিলোমিটার, 1 ঘন্টা পরে আমার স্পিডটা হয়েছে হচ্ছে 10 কিলোমিটার, তাহলে এখানে 1 ঘন্টা। তাহলে পরিবর্তনটা কত হলো? -20। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি মাইনাস হয় অ্যাক্সিলারেশন তাহলে পরে মন্দন, তাহলে আমরা মন্দনটা হচ্ছে এটা হচ্ছে। তার মানে আমরা অন্তিম বেগের থেকে প্রারম্ভিক বেগটা বিয়োগ করলে পরে এবং পরে টি দিয়ে ডিভাইড করলে পরে অ্যাক্সিলারেশনটা পেয়ে যাচ্ছি।
তাই তো? আচ্ছা, এখানে দেখো ফর্মটা আছে হচ্ছে, এটা যদি আমি একটু এলাবোরেট করে লিখি তাহলে পরে এখানে আরেকটা লাইন ঢুকবে। সেই লাইনটা হচ্ছে যে এটার পরে একটা স্টেপ হবে, সেটা হচ্ছে যে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে এই জিনিসটাই আমি এখানে বললাম, আর এটা মানে কি অ্যাক্সিলারেশন। তো এই টার্মটার জায়গায় এম এর সাথে অ্যাক্সিলারেশন বসেছে, এম এ মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো? আচ্ছা, এখান থেকেই দেখো আমরা কিন্তু এই জিনিসটাকে এলাবোরেট করেই আমরা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে সবখানে কাজে লাগে। এফ ইজুকাল টু এম এ মানে বল, ফোর্স মানে হচ্ছে বল, বল ইজুকাল টু মোমেন্টাম ইন্টু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে আমরা নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে পাচ্ছি। এখন আমরা যাই নিউটনের থার্ড গতিসূত্রে। এখন নিউটনের তৃতীয় গতিসূত্রটাকেও একটা খুব ভালো এক্সাম্পল দিয়ে ব্যক্ত করা যায়। সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, 5-6-এ পড়ি, তখন না আমাদের মধ্যে একটা চলতো যে কেউ ধরো ক্লাসে আমাকে কোনো বাজে কথা বললো বা কোনো গালিগালাজ করলো, তখন আমরা বলি, আবার বাড়ির থেকে এদিক দিয়ে শিখিয়ে দিয়েছে যে না, বাজে কথা বলা যাবে না বা কুবাক্য কাউকে শোনানো যাবে না, গালিগালাজ করা খুব বাজে জিনিস। সেই ক্ষেত্রে কেউ যদি আমাকে কোনো কটু কথা বলে বা কোনো বাজে কথা বলে, তাহলে আমরা বলতাম যে যে বলে সেই, মানে হচ্ছে কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বললো তাহলে আমরা বলতাম যে খারাপ কথাটা বলেছে সেই ওটা, তাই না? তো বা এরকমও হয় যে আগে ছোট থাকতে গিয়ে 5-6-এ থাকতে তখন কেউ যদি আমাদেরকে মারতো, আমরা আবার সেম ফোর্সেই কেউ যদি আমাদের ডান গালে মারে বা গালে মারে, তাহলে পরে আমরা তাকে বা গালেই আরেকটা মার দিতাম। যদিও এগুলো করা ঠিক না, বা গালেই আরেকটা মারার চেষ্টা করতাম বা দিতাম। তো সেই ক্ষেত্রে নিউটনের থার্ড লটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে in every action there is always equal and opposite reaction. এটা ল অফ কর্মার মতন অনেকটা, যে তুমি যেই অ্যাকশনটাই করবে না কেন সবসময় সেই অ্যাকশনটার ইকুয়াল এবং অপোজিট রিয়াকশন তুমি পাবে। ল অফ কর্মাতে যেরকম একটু আলাদা, ল অফ কর্মাতে বলা আছে যে তুমি যেরকম কর্ম করবে তুমি সেরকম ফল পাবে, আর এখানে বলেছে যে তুমি যেরকম কাজ করবে ঠিক তার সমান এবং অপোজিট ফল পাবে। ঠিক আছে, এটাকে আমরা বুঝি হচ্ছে এটা দিয়ে m1u1 প্লাস m2u2 ইজুকাল টু m1v1 প্লাস m2v2, মানে আগের অ্যাকশনটা এবং তার পরের অ্যাকশনটা সমান। বোঝা গেছে এতটুকু আজকে নিউটনের থার্ড ল। আমি চেষ্টা করলাম যতটা ইজিভাবে, যতটা এলাবোরেট করে বলা যায়, এবং তার সাথে সাথে আমি এই গল্পগুলো বললাম তার কারণ আছে কিছু। কারণ আমরা যখন কোনো জিনিস মনে করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমাদের তো অনেক পড়া, আমরা যখন কোনো জিনিস মনে করার চেষ্টা করি তখন যদি কোনো একটা ইনসিডেন্ট দিয়ে বা ঘটনা দিয়ে বা কোনো একটা জিনিসের সাথে রিলেট করে ওটা মনে রাখি, তাহলে পরে সেটা রিকল করতে আমাদের ততটাই সুবিধা হবে পরের দিক। এই জন্য আমি এই গল্পগুলো স্পেশালি করলাম। আজকের ক্লাসটা একটু চেষ্টা করলাম আমি আলাদা করে করার। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর ক্লাসটা কেমন লাগলো বা কী কী আরও হতে পারতো, কী কী গল্প আমি আরও ইনক্লুড করতে পারতাম, সেগুলো কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সটা কিন্তু আমি খুব ভালো করে ফলো করি। থ্যাংক ইউ।